নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুমিত কুমার বর্ধনের লেখা মৃতের মৃত্যু। শুরু হচ্ছে আজকের গল্প সুমিত কুমার বর্ধনের মৃতের মৃত্যু। ইতালির আল্পস পর্বতের পাদদেশে একটা হ্রদ, নাম লাগো ডি গার্ভা। চারিদিকে ঘিরে রয়েছে মনোরম দ্রাক্ষাকুঞ্জ নিয়ে দাঁড়িয়ে ছোট ছোট পাহাড়। তাদের ছায়া পড়ে হ্রদের সুনীল জলরাশির বুকে। মৃদুমন্দ বাতাস, কখনো বা শিশুর হাসির মতো জলের গায়ে ছোট ছোট টোল ফেলে ছুটে যায় হ্রদের বুকের উপর দিয়ে। চারপাশের প্রকৃতির স্নিগ্ধ শান্ত রূপ মনে দেয় এক নিবিড় প্রশান্তি। তাই বোধ হয় দলে দলে লোক প্রায়ই ওখানে ছুটে আসে অবসর বিনোদনের লোভে, এই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্রদের ধারে ছোট্ট শহর রিভা। অধিবাসীরা শ্রমপটু, মাথার ঘাম পায়ে ফেলে খেতে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই। অতিথি পরায়ণ বলেও তাদের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। গল্পের শুরু এই রিভাতে 1954 সালে গ্রীষ্মকালে। একদল গাঁইতি কোদাল চালাচ্ছে একদল শ্রমিক। শহরের বাইরের মাটির উপর একখানা খানা খোঁড়া হবে এখানে, ধবাধব শব্দে। তাই কোদালগুলো উঠছে নামছে। সহসা একজন শ্রমিকের বেলচা ঠক করে কি একটা শক্ত জিনিসে আঘাত করল। অন্য কেউ হলে হয়তো জিনিসটাকে পাথর ভেবে আবার বেলচা চালাতো, কিন্তু ইতালির এ অঞ্চলের শ্রমিকরা অতটা নির্বোধ নয়। তারা জানে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এই ইতালির মাটিতে এখনো লুকিয়ে আছে বহু পুয়ারা কীর্তি। তাছাড়া আগের বছরই রিভা থেকে পাওয়া গেছে কিছু রোমান আমলের মুদ্রা আর পাত্র। সুতরাং মাটির অভ্যন্তরে লুকিয়ে থাকা জিনিসটার ওপর বেলচা দিয়ে আঘাত না করে ধীরে ধীরে মাটি সরাতে লাগলো শ্রমিকটি। ধৈর্য নিয়ে খানিকক্ষণ কাজ করার পর দৃষ্টিগোচর হলো বস্তুটি। শ্রমিকদের ডেকে আনলো সে জিনিসটা দেখানোর জন্য। জিনিসটার উপরটুকু দেখা যাচ্ছে নানা রকম কারুকাজ করা সেখানে। পাথরের তৈরি বলেই মনে হয়, রোমান আমলের বলে মনে হচ্ছে না, মন্তব্য করলো একজন শ্রমিক। অন্যেরা নিচু হয়ে মনোযোগ দিল মাটি সরিয়ে জিনিসটাকে মুক্ত করার জন্যে। মিনিট 10 পরিশ্রম করবার পর বেরিয়ে এলো বস্তুটি। ফুট কয়েক লম্বা একটি পাথরের তৈরি শবাধার। সন্তর্পণে শবাধারের ঢাকনাটা টেনে দেখলো প্রথম শ্রমিকটি, কিন্তু বহু শতাব্দীর ধুলো কাদা ঢাকনার মুখে জড়ানো। তাই ঢাকনা জোরের মুখে বুঝিয়ে সে আটকে ফেলা ধুলো কাদাটা সরিয়ে সেটা একটুও নড়ল না, নিরাশ হলো না তবুও সমুখটি। বেলচার কানা দিয়ে জোরে মুখে থেকে ধীরে ধীরে চেঁচে ফেললো সবটুকু কাদামাটি। এবার আলগা হলো ঢাকনা। অন্য একজন শ্রমিক ধরলো ঢাকনার অন্য দিকটা। তারপর দুজনে মিলে ধরাধরি করে খুলে ফেললো সেটিকে।
বহু বহু শতাব্দী পরে আবার সূর্যালোক স্পর্শ করল সভাধারের অভ্যন্তর। শ্রমিকরা সাগ্রহে ঝুঁকে পড়ল তা ভালোভাবে দেখার জন্য। শ্রমিকদের কৌতূহল যেন আরো বেড়ে গেল। এ ধরনের পুরনো কোনো সভাধারের মধ্যে মানুষ যা দেখবে বলে আশা করতে পারে তাই ছিল অস্থি সর্বস্ব একটি নরকঙ্কাল। তা দেখে আদৌ কোনো প্রতিক্রিয়া হলো না শ্রমিকদের মনে, কিন্তু প্রত্যেকেই বিস্ময়ে হতবাক অন্য একটি বিষয়ে। কঙ্কালটি মস্তকহীন, সভাধারের মধ্যেও কোনো চিহ্ন নেই লুপ্ত মাঠাদির। মুখ চাওয়াচাই করল শ্রমিকরা। কফিনটা রোমান যুবকের বলেই মনে হচ্ছে, কিন্তু লোকটার মাথাটা গেল কোথায়? এরকম একটা খাপছাড়া জায়গাতেই বা কেন কবর দেওয়া হয়েছিল লোকটাকে? টেলিফোনে খবর গেল কর্তৃপক্ষের কাছে। প্রায় 1 ঘন্টা বাদে রিভার মিউজিয়াম থেকে লোক এসে সাবধানে তুলে নিয়ে গেল কফিন আর কঙ্কালটিকে। সেদিন রাতের মধ্যে সারা শহরে ছড়িয়ে গেল এই অদ্ভুত আবিষ্কারের খবর। শহরের প্রত্যেকটি লোকের মনে জাগলো সেই একই প্রশ্ন, শবদেহের মাথা কোথায় গেল? প্রত্যেকে সাগ্রহে প্রতীক্ষা করতে লাগলো কোনো বিশেষজ্ঞের মতামতের জন্য। স্থানীয় প্রত্নতাত্ত্বিকেরা অবশ্য খুব তাড়াতাড়ি জানিয়ে দিলেন যে সভাধারটি নিশ্চিতভাবে রোমান আমলের এবং কম করে 1000 বছরের পুরনো। কিন্তু হারানো মাথার রহস্য ভেদ করতে তাদের যথেষ্ট বেগ পেতে হলো। কফিনের চেহারা দেখে একথা মনে হয় না যে কোনো কালে কোনো দুষ্ট লোক কফিন খুলে মুন্ডুটা চুরি করেছে, বরং এমনই জরাজীর্ণ রূপ সেই কফিনের যে মনে হওয়া স্বাভাবিক 1000 বছরের মধ্যে তাতে আর কখনো মানুষের হাত পড়েনি। তবে অনেক ভেবে চিন্তে সমাধানের একটা সূত্র বের করলেন ঐতিহাসিকেরা। সেখানে কোনো রোমান সৈন্য কোনো গুরুতর অন্যায় করলে তাকে শাস্তি দেবার একটা অদ্ভুত প্রথা ছিল। প্রথমে অপরাধীর মুন্ডু ছেদ করা হতো, তারপর মুন্ডুহীন দেহটিকে কবর দিয়ে মুন্ডটিকে খুঁটিতে পুঁতে রাখা হতো কোনো প্রকাশ্য জায়গায়। সবার চোখের সামনে একটু একটু করে পচে ক্রমে বিভৎস রূপ ধারণ করত সেই মুন্ডুটি। যেন নীরবে হুঁশিয়ার করত সবাইকে, ওহে বাড়াবাড়ি করো না, তাহলে তোমারও এই দশা হবে। ঐতিহাসিকরা বললেন আবিষ্কৃত কঙ্কালটিও বোধহয় এইরকম কোনো হতভাগ্যের সমাধান হলো রহস্যের। প্রত্নতাত্ত্বিকেরা এবার ঠিক করলেন সভাধার আর কঙ্কাল রাখা হবে মিউজিয়ামে, দর্শকদের দৃষ্টির সামনে। ধীরে ধীরে সযত্নে পরিষ্কার করা হলো সভাধারটিকে। গা থেকে চেঁচে ফেলা হলো মাটির শেষ চিহ্নটুকু। অস্থিগুলি একসঙ্গে ভালোভাবে জোড়া হলো তার দিয়ে। তারপর কঙ্কালটিকে রাখা হলো মিউজিয়ামের প্রধান হলঘরে। খালি সভাধারটির ঢাকনা বন্ধ করে রাখা হলো কঙ্কালের পাশেই। কয়েকদিন ধরে টুরিস্টরা তো বটেই, স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে লাগলো এই অভিনব প্রদর্শনী দেখার জন্য। ইতালির বহু পত্রিকা আর সংবাদপত্রেও ছাপা হলো অদ্ভুত সব ঘটনা। মিউজিয়ামের কিউরেটর বেশ দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ।
রোজ সকালে অন্যরা আসার আগেই মিউজিয়ামে চলে আসেন, তালা টালা খোলেন, সব ঠিকঠাক আছে দেখে তারপরেই অনুমতি দেন। কাছেই থাকেন, সকাল সকাল আসতে কোনো অসুবিধা হন না। সেদিন সকালেও তিনি সবার আগেই এসেছেন, তালা খুলেছেন, কিন্তু প্যাসেজ দিয়ে হল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বিস্ময়ে, তার আতঙ্কে তার দৃষ্টি বিস্ফারিত হলো। কঙ্কালের পাশে রাখা সমাধারটির ঢাকনা খোলা। ত্রস্ত পদে এগিয়ে গেলেন ঘরের ভিতরে। যা দেখলেন তাতে বিস্ময় বাড়ল, বই কমল না। একেবারে চরম বিশৃঙ্খলা অবস্থা। ঘরময় ছত্রাকার হয়ে পড়ে আছে টুকিটাকি জিনিসপত্র। মরিত পাত্রগুলো কে যেন তাদের স্ট্যান্ড থেকে এদিক ওদিক সরিয়ে রেখেছে। দেওয়ালে ঝোলানো অস্ত্র শস্ত্রগুলো কেউ কে যেন মাটির উপর ছুঁড়ে ফেলেছে। কিন্তু সঙ্গে আর একটা জিনিস দেখে শিউরে উঠলেন তিনি। লোহার প্রেমে ভর দিয়ে কঙ্কালটা তখনও দাঁড়িয়ে, সেটা যেন সামনের দিকে ঈষৎ ঝুঁকে পড়েছে। ঘাবড়ালেন না ভদ্রলোক। এহেন রক্ত জমানো পরিস্থিতিতেও ঠান্ডা রাখলেন মাথা। চারিদিকে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলেন কিছু খোয়া গেছে কিনা। না, কিছু হারায়নি বলেই মনে হচ্ছে। অতঃপর পা চালালেন তিনি দ্বাররক্ষীটির উদ্দেশ্যে, যে সারা রাত মিউজিয়াম পাহারা দেয়। জিজ্ঞাসা করলেন তাকে রাতে কিছু আওয়াজ টাওয়াজ শুনেছে কিনা। অবাক হল রক্ষীটি। আওয়াজ কই না, তেমন কিছু তো শোনেনি। যেমন রোজ করে তেমনই নিয়ম করে কালও তো খানিকটা পর পর চারিদিকে একবার করে টহল দিয়েছে, কিন্তু সেই রকম কোনো শব্দ টব্দ তো কানে আসেনি। ঘাড় নাড়লেন কিউরেটর। তার মানে এই সব অপকীর্তি ঘটেছে তোমার শেষ টহল আর আমার আসার সময়টুকুর মধ্যে। সঙ্গে করে রক্ষীটিকে ওপরে নিয়ে গেলেন। কিউরেটরে কি ঘটেছে দেখার জন্যে। ঘরের অগোছালো চেহারা দেখে আশ্চর্য হল দ্বাররক্ষী। কাল রাতে এত কাণ্ড ঘটে গেছে আর সে কিছু টের পায়নি পর্যন্ত। বিস্ময়ের ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বিদায় নিল সে। খানিক বাদে মিউজিয়ামের অন্যান্য কর্মচারীরাও এলো। এসব কাণ্ড কারখানা দেখে তারাও কম অবাক হলো না। হয়তো এই নিয়েই সারাদিন ধরে জল্পনা টল্পনা চলতে লাগলো। কিন্তু কিউরেটর ভদ্রলোকটি বেশ তৎপর মানুষ, ব্যাপারটাকে বেশি বাড়তে দিলেন না। তাই সঙ্গে সঙ্গেই তিনি কয়েকজনকে নির্দেশ দিলেন ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলতে। বাকিদের পাঠালেন গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে যদি কোনো সূত্র পাওয়া যায়। খানিক বাদে বিফল হয়ে ফিরে এলো তারা। না, সেরকম কিছুই পাওয়া যায়নি। সব দরজা জানালা বন্ধই আছে, কোনো তালাটাও ভাঙানি। রাত্রে কেউ ঢোকেনি বলেই মনে হয়। চিন্তা বেড়ে গেল কিউরেটরের। চিহ্ন না রেখে গেলেই বা কেউ যে এখানে ঢুকেছিল তাতে তো সন্দেহ নেই।
যে পথে ঢুকেছিল সে পথে যদি আবার ঢুকে, সারা মিউজিয়াম তো দামি দামি জিনিসে ভর্তি। ঝুঁকি নিতে রাজি হলেন না তিনি। ঠিক করলেন মিউজিয়ামের সব তালা বদলে ফেলবেন। মিউজিয়ামের কর্মীদের তৎপরতায় সেদিনের মধ্যেই হতশ্রী হলঘরটা আবার আগের রূপ ফিরে পেল। মাটিতে ছড়ানো জিনিসপত্র যথাস্থানে রাখা হলো। সামনে ঝুঁকে থাকা কঙ্কাল আবার আগের মতো সোজা হয়ে দাঁড়ালো। সমাধানের ঢাকাও আবার নিজের জায়গায় চড়ে বসল। সবই ঠিক হলো, কিন্তু পরের দিন সকালে গিয়ে কি দেখবে সেই চিন্তায় এবং উৎকণ্ঠায় সে রাত্রে মিউজিয়াম কর্মীদের কারোর ভালো করে ঘুমই হলো না। দ্বাররক্ষীটিও রাতের বেশিরভাগ সময় কাটিয়ে দিল হল ঘরে পায়চারি করে। কিউরেটরের রাতে ভালো ঘুম হয়নি, তাই ভোর হতে না হতে তিনি তড়ি ঘড়ি হাজির হলেন। তালা খুলে প্রবেশ করলেন হল ঘরে। না, এবার আর কিচ্ছু ওলটপালট হয়নি, সব আগের মতোই আছে। স্বস্তির নিঃশ্বাস পেলেন কিউরেটর। যাক বাবা, বাঁচা গেছে। পরপর 2টি সপ্তাহ কেটে গেল। সেদিনকার ঘটনার আর পুনরাবৃত্তি ঘটল না। কিউরেটরের মন থেকে প্রায় মুছেই এলো সেদিনের গা ছমছম করা ঘটনার কথা। কিন্তু 3য় সপ্তাহের সোমবার সকালে মিউজিয়ামে ঢুকে প্রথমবারের মতোই শিউরে উঠলেন। ঠিক আগের বারের মতোই ঘরের লণ্ডভণ্ড অবস্থা। সমাধানের ঢাকনা খুলে মাটিতে নামানো কঙ্কালটি সামনে ঝুঁকে রয়েছে। ঘরময় জিনিসপত্র ছড়ানো। এছাড়া আরেকটি নতুন জিনিস চোখে পড়ল তার। কঙ্কালটির পায়ের কাছে পড়ে রয়েছে প্রাচীন একটি রোমান লম্ফ। বিস্মিত হলেন তিনি। এই ধরনের লম্ফ বহু বহু যুগ আগে প্রাচীন রোমের চোর ডাকাতেরা ব্যবহার করত। এই জিনিস এখানে এলো কোত্থেকে? মিউজিয়ামে তো ছিল না, কিন্তু অবাক হতে হয়তো তখনও একটু বাকি ছিল। লম্ফ থেকে চোখ তুলতেই তার নজর পড়ল এক কোণে রাখা একটা রোমান বেদির ওপর। সেখানে কারোর হস্তক্ষেপ ঘটেছে। পড়ে আছে বেশ কিছু ছাই, যেন দেবরাজের উদ্দেশ্যে আগে রাত্রে হোম করা হয়েছে। ক্রমে জানতে পেরে কর্মচারীরা এলো। আগের মতো সারা মিউজিয়াম তন্ন তন্ন করে খোঁজা হলো এবং ঠিক আগের মতোই কর্মচারীরা চোরের আগমনের কোনো প্রমাণ খুঁজে পেল না। রহস্যের জট ক্রমে বেরিয়ে চলতে লাগলো। ফলে যা হওয়ার তাই হলো। শহরের সর্বত্রই ছড়িয়ে পড়ল এইসব সৃষ্টি ছাড়া কাণ্ড কারখানার কথা। গল্পের আসর আরও সরগরম হয়ে উঠল। গুজব আর আলোচনার তুফান ছুটল
বৃক্ষের ভঙ্গিতে ঘাড় নাড়তে নাড়তে বৃদ্ধেরা বলল, বাবা হবে না কেন, কবেকার পুরনো মরা। তারপর কোন বজ্জাত লোকে তার ঠিক নেই, তাকে তুলে এনে ঘরে রাখলে হবে না। এসব কাণ্ড কারোর গলা টিপে যে মারেনি এই রক্ষে। শহরের কর্তৃপক্ষ অবশ্য বুড়োদের মতো অত কুসংস্কারগ্রস্ত নন। তারা ব্যাপারটাকে চালাতে চেষ্টা করলেন স্রোত চোরের কাজ বলে দিয়ে। কিন্তু একটা ব্যাপারের ব্যাখ্যা তারা কিছুতেই দিতে পারলেন না। দুবারই কিন্তু কিছু চুরি যায়নি। এমন বোকা কোনো চোর নেই যে দুবার কোনো চিহ্ন না রেখে চুরি করতে ঢুকেও কিছু না নিয়ে পিঠ টান দেবে। বিশেষত যখন মিউজিয়ামে যেসব জিনিসপত্র আছে তার দাম লক্ষ লক্ষ টাকা। এদিকে মিউজিয়ামের আর অন্যান্য কর্মচারীদের উৎকণ্ঠার চোটে আহার নিদ্রা লোপ পাবার জোগাড়। তাদের সবার মাথায় তখন সেই এক চিন্তা, আবার যদি কিছু হয়। কিছু হবার জন্য অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হলো না। এই ঘটনার 4 দিন বাদে কিউরেটর মিউজিয়ামে ঢুকতেই রক্ষীটি এসে সামনে দাঁড়ালো। বিস্মিত দৃষ্টিতে কিউরেটর লক্ষ্য করলেন চেহারা তার অস্বাভাবিক রকমের পাণ্ডুর ফ্যাকাশে, ভয়ে সে কাঁপছে পর্যন্ত থর থর করে। কি হয়েছে? ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করলেন কিউরেটর। উত্তর দিতে পারল না রক্ষীটি। বাক রোধ হয়ে এলো তার। কোনো মতে আঙুল তুলে দেখালো প্রধান হলঘরটার দিকে। বুকের ভেতর মাথা ছাড়া দেওয়া ভয়টাকে জোর করে দমিয়ে রেখে সেই দিকে পা চালালেন কিউরেটর। রক্ষীর ভয়ের উৎসটা দেখা দরকার। হলঘরে ঢুকতে চোখে পড়ল হলঘরের লণ্ডভণ্ড চেহারা। এবারের অবস্থা আগের দুদিনের চেয়ে আরো খারাপ। অন্যান্য বারের মতো মেঝেতে জিনিসপত্র তো ছড়ানো রয়েছেই, তাছাড়াও স্ট্যান্ডগুলো সব উল্টানো, শোকেস সমস্ত ভাঙা, দেওয়াল থেকে নানা গাতব্য তথ্য লেখা, লেবেলগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে, নোটিশ বোর্ড ভেঙে ফেলা হয়েছে, দামি দামি সব পুরা কীর্তি জঞ্জালের মতো স্তূপাকারে রাখা রয়েছে। সারা ঘরময় ছড়ানো রয়েছে নানা ধরনের অস্ত্র, রোমান ছোড়া তলোয়ার তো বটেই, এমনকি বন্দুক পিস্তল পর্যন্ত। ঘরের যা চেহারা তাতে তো মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা যুদ্ধই হয়ে গেছে। কিন্তু রাত দুপুরে মিউজিয়ামে ঢুকে কেই বা মারামারি করবে? তাছাড়া রক্ষীটি ভয় বা পেল কিসে? ভয় কিসে পেল তা দেখার জন্য
কিউরেটার বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে পারল না, করতে হলেও না। দু পা এগোতেই তার চোখে যে দৃশ্য পড়ল তাতে তার নিজেরও শরীর হিম হয়ে এলো। কঙ্কালটি আর স্ট্যান্ডে নেই, পড়ে আছে মাটিতে। পাগুলো এদিক ওদিক বেঁকে রয়েছে অদ্ভুতভাবে, একটা হাত চাপানো বুকের ওপর, অন্যটা আড়াআড়িভাবে ছড়ানো মেঝেতে। আর তার পাঁজরের ফাঁক দিয়ে প্রবেশ করে মাটিতে গেঁথে রয়েছে একটা প্রাচীন রোমান ছুরি। দুরু দুরু বক্ষে নিচু হয়ে ভালো করে দেখার জন্য চেষ্টা করলেন কিউরেটার। না, কোনো ভুল নেই। মানুষের যেরকম জায়গায় হৃৎপিণ্ড থাকে সেই রকম জায়গাতেই ছুরিকাহত হয়েছে কঙ্কালটি। রহস্য কিন্তু রহস্যেই থেকে গেছে, আজও সমাধান হয়নি। কে লণ্ডভণ্ড করতো সারা ঘর? কঙ্কালটা কেন করতো? কিসের খোঁজে? নিজের হারানো মাথাটার? কিন্তু কেই বা ছুরি মারল তাকে? এসব প্রশ্নে কোনো উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি, হয়তো যাবেও না। তবে আশ্চর্য ব্যাপার, কঙ্কালটা যেদিন ছুরিবিদ্ধ হওয়ার পর আর কোনোদিন জিনিসপত্র লণ্ডভণ্ড করে কাউকে জ্বালাতেও আসেনি। মৃত্যুর 2000 বছর পরে আরও একবার বোধহয় মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে। শেষ হলো আজকের সমগ্র পর্বটি, মৃতের মৃত্যু। ধন্যবাদ।